হ্যালো স্টুডেন্টস, বায়োবিদ্যার আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আগের ক্লাসে আমরা জেনেছি জীববৈচিত্র্য সম্পর্কে। আজকের আমরা জানব জীববৈচিত্র্য ধ্বংসের কারণ, জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার ফলে যে সমস্ত ফলাফলগুলো হয়ে থাকে সেই সমস্ত জিনিসগুলো। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আর আগের দিনের ক্লাসটি যারা মিস করেছো তাদের জন্য আই বাটনে ভিডিও লিংক আমি দিয়ে দেব, সেখান থেকে ক্লাসটি আবার দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে আমরা ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি দেখে নিই। দেখো, এই বায়োডাইভার্সিটির মধ্যে সব থেকে বেশি পরিমাণে রয়েছে কি সবুজ উদ্ভিদ। আর এই সবুজ উদ্ভিদ থেকে আমরা কিন্তু বিভিন্ন খাদ্য উপাদান পেয়ে থাকি। বিজ্ঞানীরা দাবি করেছেন এখনো পর্যন্ত চাষযোগ্য প্রায় ২৫০০ প্রজাতির উদ্ভিদ কিন্তু পাওয়া গিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ চাষযোগ্য, ঠিক আছে। এবং দেখো, এই বায়োডাইভার্সিটি যদি না থাকতো তাহলে কিন্তু আমরা বিভিন্ন খাদ্য উপাদান কিন্তু পেতাম না। যেমন দেখো, আমরা বিভিন্ন ধরনের ধান পাই, এছাড়াও আরো অনেক ধরনের খাদ্য উপাদান কিন্তু আমরা পেয়ে থাকি। তবে শুধু এই নয় যে উদ্ভিদ থেকে আমরা খাদ্য উপাদান পাই, আমরা বিভিন্ন প্রাণী থেকেও কিন্তু খাদ্য উপাদান পেয়ে থাকি। তাহলে জীববৈচিত্র্যের এত অপরিসীম ভান্ডার যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এত রকমের যে খাদ্য উপাদানগুলো রয়েছে সেগুলো পেতাম না। তাহলে জীববৈচিত্র্যের প্রথম যে গুরুত্ব সেটাকে আমরা কি বলবো? খাদ্য উৎপাদন। আচ্ছা, এবারে দেখো ২ নম্বর পয়েন্ট আমরা কি লিখছি না, ড্রাগ ও ওষুধ প্রস্তুতিতে। দেখো, আমরা বর্তমানে জানি যে আমাদের চিকিৎসা পদ্ধতি কিন্তু অত্যন্ত উন্নতিশালী, কিন্তু একটা সময় এই চিকিৎসা পদ্ধতি শুধুমাত্র ভেষজ উদ্ভিদ দিয়ে করা হতো। যেমন দেখবে, সিনকোনা গাছের ছাল থেকে আমরা কুইনাইন নামক যে ওষুধটা পাই, যেটি ম্যালেরিয়া রোগের জন্য উপকার দেয়। এছাড়া মৌমাছির বীজ থেকে দেখবে আমরা এপিস নামক এক ধরনের ওষুধ তৈরি করতে পারি। এছাড়া ধুত্রা ফুল গাছ থেকে দেখবে ডাটুরিন পাওয়া যায়, যেটা হাঁপানি, উচ্চ রক্তচাপ এই সমস্ত এই সমস্ত কাজে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে দেখতে পাচ্ছ কি না, এই বায়োডাইভার্সিটি অর্থাৎ সবুজ উদ্ভিদ সহ অন্যান্য প্রাণী থেকেও কিন্তু আমরা ড্রাগ ও ওষুধ তৈরি করতে পারছি। ৩ নম্বর পয়েন্ট দেখো, বাস্তুতন্ত্রে রক্ষার ভূমিকা। অর্থাৎ আমরা কি জানি বাস্তুতন্ত্র রক্ষায়? আমরা জানি যে এই বাস্তুতন্ত্রে এক একটি প্রাণীর উপর কিন্তু নির্ভরশীল। যেমন দেখো, সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল কারা রয়েছে? যে কোনো তৃণভোজী যে প্রাণীগুলো রয়েছে, উদাহরণস্বরূপ আমি হরিণ বলতে পারি। এই হরিণকে দেখবে কে খাচ্ছে? না, বাঘ। অর্থাৎ এই হরিণ প্রত্যক্ষভাবে কিন্তু সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। আর এই বাঘ প্রথমে হরিণের উপর ডিপেন্ড, আর দেখো পরোক্ষভাবে উদ্ভিদের উপর ডিপেন্ড। কিভাবে? যেখানে তোমরা পড়েছো লিন্ডেম্যানের 10% সূত্র কি বলেছিল, যে খাদ্য খাদক যে সম্পর্ক সেখান থেকে আমরা 10% হারে শক্তি কিন্তু পরবর্তী ধাপে যায়। অর্থাৎ সবুজ উদ্ভিদে যে শক্তি রয়েছে তার 10% কিন্তু হরিণে যাবে, এবং হরিণের যে শক্তি তার 10% কিন্তু আবার বাঘে যাবে। তাহলে দেখো, শক্তিটা আসছে কোথা থেকে? সবুজ উদ্ভিদ থেকে। অর্থাৎ আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কিন্তু এই খাদ্যতন্তুর উপরে বা বাস্তুতন্ত্রের উপরে কিন্তু নির্ভরশীল হয়ে আছি। ৪ নম্বর যদি আমরা দেখি, পরিবেশ রক্ষায়। আমরা দেখো সকলেই জানি যে গাছ আমাদের পরিবেশ রক্ষায় কিন্তু একটা বিশাল ভূমিকা গ্রহণ করে। যেখানে গাছ অতিরিক্ত পরিমাণে থাকে সেখানে দেখবে খরা যে ব্যাপারটা অর্থাৎ গরম যে তাপমাত্রা সেটা কিন্তু কম থাকে, এবং গাছপালা যে সমস্ত অঞ্চলে থাকে সেই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতও বেশি হয়। অর্থাৎ পরিবেশকে শীতল রাখতে গাছপালাদের কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। তাহলে আমরা পরিবেশ রক্ষায় কিন্তু জীববৈচিত্র্যের একটা বিশাল গুরুত্ব দেখতে পাচ্ছি। ৫ নম্বর পয়েন্ট কি হতে পারে না, অর্থনৈতিক গুরুত্ব।
এই অর্থনৈতিক গুরুত্ব কিভাবে আসে? দেখো, আমরা বিভিন্ন শিল্প গড়ে তুলতে পারি। যেমন দেখবে কাঠ দিয়ে জিনিসপত্র বানানো হয় প্রচুর পরিমাণে, কাঠ শিল্প, রাবার শিল্প, প্রাণীজ সম্পদ থেকে আমরা প্রচুর পরিমাণে শিল্প পেতে পারি, যেমন মৌমাছির যে মধু, সেগুলো বিক্রি করে আমরা অনেক পয়সা উপার্জন করতে পারি। আবার দেখবে রেশম শিল্প, রেশমের কাপড় চোপড় তৈরি করে সেখান থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে পয়সা উপার্জন করতে পারি। অর্থাৎ এই বায়োডাইভার্সিটি থেকে কিন্তু আমাদের অর্থনৈতিক একটা বিশাল পরিমাণে গুরুত্ব আছে। আর এই অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি পর্যটন শিল্প, অর্থাৎ আমাদের কৃষ্টিগত মূল্যায়ন যেটা। দেখবে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, শীতকালে হয়তো দার্জিলিং যাচ্ছি, গরমকালে দীঘা যাচ্ছি। এই যে অর্থাৎ এক একটা জায়গাকে কেন্দ্র করে কি হচ্ছে না, আমাদের এক এক রকমের পর্যটন শিল্প গড়ে উঠছে। এই পর্যটন শিল্প থেকে কিন্তু আমরা অর্থনৈতিক মুনাফা লাভ করতে পারি। এছাড়াও শিল্প, সাহিত্য কিন্তু বিশাল প্রভাব রয়েছে এই বায়োডাইভার্সিটিতে। হিন্দুদের ধর্মে দেখবে বিভিন্ন গাছগাছড়াকে, পশু পাখিকে কিন্তু পুজো করা হয়। অর্থাৎ কৃষ্টিগত মূল্যায়ন বা শিল্প সাহিত্য কিন্তু এর অনেকটাই প্রভাব রয়েছে। তাহলে চলো এবারে জীববৈচিত্র্য ধ্বংসের যে কারণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে অল্প অল্প জেনে নিই। দেখো, প্রথম কারণ হিসেবে আমরা বলতে পারি কি না, অরণ্য ধ্বংস। আমরা যত সভ্যতা এগিয়েছে তত কি করেছি না, ঘর বাড়ি, কলকারখানা, এগুলো আমাদের প্রয়োজন হচ্ছে। আর এই প্রয়োজনের জন্যই আমরা প্রচুর পরিমাণে অরণ্য প্রতিদিন ধ্বংস করে চলি। আর আমরা জানি যে এই গাছেদের ওপরেই বিভিন্ন পাখি, বিভিন্ন পশুরা বাসা বেঁধে থাকে। এই অরণ্য ধ্বংসের ফলে কি হচ্ছে না, তাদের বাসস্থানগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এর ফলে সেই সমস্ত পশু পাখিগুলো আস্তে আস্তে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট হিসেবে আমরা যদি বলি তাহলে হচ্ছে শিকার। আমাদের অর্থনৈতিক লোভের কারণে আমরা কি করি না, বিভিন্ন পশুকে, বিভিন্ন পাখিকে শিকার করে থাকি। যেমন দেখো, হাতির দাঁত থেকে আমরা কি জানি না, খুব সুন্দর সুন্দর শৌখিন জিনিসপত্র বানানো যায়। এবারে আমি নিশ্চয়ই হাতির কাছে গিয়ে বলবো না যে বাবা হাতি, তুই তোর দাঁতটা আমাকে দে, আমি এই জিনিসটা বানাবো। হাতির থেকে দাঁত নিতে গেলে কি করতে হবে, আমাকে হাতিটাকে মারতে হবে। এরকম করে করে কিন্তু আমরা প্রচুর প্রাণী সম্পদ বা যে জীব জগতের যে সম্পদ আছে সেগুলোকে কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। এর ফলে এই যে জীববৈচিত্র্য সেটা কিন্তু আস্তে 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 হারিয়ে যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট হিসেবে আমরা যদি বলি সেটা হচ্ছে দূষণ। প্রতিনিয়ত পরিবেশে দূষণের মাত্রা কিন্তু বাড়ছে। মাটি দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, বিভিন্ন ভাবে কিন্তু এই পরিবেশটা আস্তে আস্তে দূষিত হচ্ছে। যত দূষণ বাড়ছে তত কিন্তু পরিবেশ থেকে যে প্রাণী সম্পদ রয়েছে, উদ্ভিজ সম্পদ রয়েছে, এগুলোর পরিমাণ কিন্তু কমছে। 4 নম্বর পয়েন্ট হিসেবে যদি আমরা বলতে থাকি, দেখো, প্রাকৃতিক দুর্যোগ। অনেক সময় দেখবে খরা দিচ্ছে, বন্যা হচ্ছে, কখনো কখনো দাবানল, তুষারপাত, এই যাবতীয় যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে সেই দুর্যোগের ফলেও কিন্তু পৃথিবী থেকে প্রচুর পরিমাণে জীব সম্পদ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। 5 নম্বর পয়েন্ট হিসেবে আমরা আলোচনা করতে পারি, দেখবে জলবায়ু পরিবর্তন। দেখো, রিসেন্ট আমরা একটা ঘটনা নিউজে শুনেছি যে কি না, আরবে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যেখানে 1 ঘন্টায় যে পরিমাণে বৃষ্টি হয়েছে বিগত 2 বছরেও কিন্তু সেই পরিমাণ বৃষ্টি হয়নি। আবার দেখো, কিছুদিন আগে কলকাতাতেও কিন্তু রেকর্ড পরিমাণ তাপমাত্রা ধরা হয়েছে, প্রায় 43 ডিগ্রি। তাহলে এই যে পরিবর্তন হচ্ছে, জলবায়ুর কিন্তু বিশাল পরিবর্তন হচ্ছে। এর ফলে কিন্তু আমাদের জীববৈচিত্র্য প্রচুর পরিমাণে ধ্বংস হচ্ছে। 6 নম্বর পয়েন্ট যদি আমরা আলোচনা করে থাকি সেটা হবে কি,
অতি ব্যবহার। অর্থাৎ কোনো একটি সম্পদকে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করে ফেলছি। উদাহরণস্বরূপ হিসাবে দেখো, আমরা অনেক সময় দেখেছি রাস্তায় যেতে যেতে ট্যাপ কল যেগুলো রয়েছে সেগুলো ছাড়াই থাকে, জল ক্রমাগত পড়েই যাচ্ছে, অথচ আমরা কিন্তু সেটাকে অনেক সময় দেখেও বন্ধ করছি না। এর ফলে দেখো ওই যে জল সম্পদটা রয়েছে সেই জল সম্পদটা কিন্তু অপচয়ই হচ্ছে। এইরকম ভাবে কিন্তু আমাদের জীব সম্প্রদায়ের অনেক প্রাণী আছে যেগুলোকে, বা অনেক পাখি আছে, অনেক উদ্ভিদ প্রজাতি আছে যেগুলোকে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করে ফেলছি। সেই ব্যবহারের ফলে কিন্তু আস্তে আস্তে আমাদের এই জীব বৈচিত্র্য যেটা রয়েছে সেটা ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে। 7 নম্বর পয়েন্ট হিসাবে আমরা আলোচনা করতে পারি বহিঃপ্রজাতির অনুপ্রবেশ। এই বহিঃপ্রজাতির অনুপ্রবেশ ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে দেখবে, আমরা গ্রাম বাংলায় অতি পরিচিত একটি মাছ আছে যেটি খুব সুস্বাদু, তেলাপিয়া মাছ। তবে তোমরা কি জানো যে এই তেলাপিয়া মাছটা কিন্তু আদতে পশ্চিমবঙ্গের মাছ নয়। এই মাছটা কিন্তু আফ্রিকা থেকে আমাদের এখানে আনা হয়েছিল, এবং আফ্রিকার পরিবেশ থেকে আসার পরে আমাদের পশ্চিমবাংলার পরিবেশে ভালোভাবেই সে মানিয়ে নিয়ে বেঁচে গিয়েছিল। এর ফলে কি হয়েছে, এর ফলে দেখবে আমাদের দেশীয় জলাশয়ে ছোট ছোট পুঁটি মাছ, মৌরলা মাছ, খলসে মাছ, এই যাবতীয় যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে, কেন? এই তেলাপিয়া মাছগুলো কিন্তু এই সমস্ত ছোট ছোট মাছগুলোকে ধরে ধরে খেয়ে নেয়, যার ফলে এই যে ছোট ছোট মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে গেছে। আর একটা উদাহরণ দিই, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে দেখবে বাইরে থেকে প্রচুর পরিমাণে বুনো শুয়োর নিয়ে এসেছিল। এই বুনো শুয়োরের প্রধান খাদ্য ছিল লতাপাতা, তার সাথে কচ্ছপের ডিম। এই বুনো শুয়োরগুলো কি করতো, কচ্ছপের ডিমগুলোকে খেয়ে ফেলতো। এর ফলে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে কিন্তু কচ্ছপ আস্তে আস্তে হারিয়ে যায়। তাহলে তোমরা বুঝতেই পারলে যে বহিঃপ্রজাতির অনুপ্রবেশ কিভাবে একটি দেশীয় প্রজাতিকে নষ্ট করতে পারে। এই হচ্ছে মোটামুটি আমাদের যে বাস্তুতন্ত্র বা বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য সেগুলো নষ্টের কারণ। বিভিন্ন গবেষণা মারফত বিজ্ঞানীরা জানিয়েছে যে প্রতি ঘন্টায় প্রায় 2 থেকে 5টি করে প্রজাতি কিন্তু আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বায়োডাইভার্সিটি যাতে নষ্ট না হয়, এই বায়োডাইভার্সিটিকে রক্ষা করার জন্য 1992 সালের 5 জুন কি হয়েছে না, ব্রাজিলের রিও ডি জেনেরিতে একটি সম্মেলন করা হয়েছিল। সেই সম্মেলনটিকে আমরা কি করি না, বসুন্ধরা সম্মেলন নামে জানি, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি সিবিডি বা কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এই সিবিডি বা কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি ভারতবর্ষ 1994 সালের 18 ফেব্রুয়ারি ভারতবর্ষ কিন্তু এর সদস্য পদ নেয়। বর্তমানে প্রচুর ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এই বায়োডাইভার্সিটিকে রক্ষা করার জন্য। সেগুলো আমরা পরবর্তী কোনো এক ক্লাসে পড়ব। আজকের ক্লাসটি কিন্তু এই পর্যন্তই রাখলাম। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং পরবর্তী ক্লাসগুলোর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রেখে দিও। তাহলে আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ক্লাসে।